Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most merciful. তো আল্লাহর কাছে হাজার শুকর আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। করোনার দ্বিতীয় প্রকোপ চলছে। সবাই সুস্থ মতো সুন্দর মতো স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবো। কেননা সেকেন্ড ওয়েভটা একটু বেশি মনে হচ্ছে ক্রিটিক্যাল হবে। আল্লাহ কাছে প্রার্থনা করি যে যাতে সেকেন্ড ওয়েভটা ওইভাবে ক্রিটিক্যাল আমাদের জন্য না হয়। যাই হোক, আমরা আমাদের ইকোনমিক থট আজকে 13তম লেকচার। আমি ইকোনমিক থটের চ্যাপ্টার 4 নিয়ে কাজ করছিলাম। তো চ্যাপ্টার 4 আমরা যে বইগুলো মূলত নিয়ে কাজ করব আমাদের লাগবে সেই বইগুলো হচ্ছে Ball's Economic Theory, Negotiate History of Economic Theory, Eckland R.R. Hibbert, and History of Economic Theory and Method, McGraw-Hill, Hunter J.R. History of Economic Analysis, Oxford University Press, Snowden, May, 1994, A Modern Guide to Macroeconomy, and Introduction to Completing School of Economics. Content আজকে লেকচার শেষে আমরা কি কি জানবো, আজকে লেকচার শেষে আমরা কি কি বুঝতে পারবো বা বলতে পারবো। খেয়াল করি, ইকোনমিক ডেভেলপমেন্ট থিওরি বাই ডেভিড রিকার্ডো। ডেভিড রিকার্ডোর অর্থনৈতিক উন্নয়ন যে তত্ত্ব রয়েছে এটা গতদিন আমরা শুরু করেছিলাম। অ্যাজাম্পশন তত্ত্বের বিশ্লেষণ, ক্রমহ্রাসমান জনসংখ্যার বৃদ্ধি মূলধন গঠনে এখনো যাওয়া হয়নি। এখান থেকে মোটামুটি রিভিউ করে আমরা শুরু করবো। সেকেন্ড অপশন হচ্ছে আমরা যেটা জানবো রিকার্ডোর অর্থনৈতিক উন্নয়ন তত্ত্বের সমালোচনা। এরপরে আমরা দেখবো ইভালুয়েশন অফ রিকার্ডোর ইকোনমিক ডেভেলপমেন্ট থিওরি। রিকার্ডোর উন্নয়ন তত্ত্বের হচ্ছে মূল্যায়ন, ঠিক আছে। এরপরে দেখবো হচ্ছে কন্ট্রিবিউশন অফ রিকার্ডো ইন ডিফারেন্ট ফিল্ড ইন ইকোনমিক্স। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে রিকার্ডোর অবদান, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে রিকার্ডোর অবদান। এরপরে দেখবো ক্রিটিক্যাল ইভালুয়েশন, রিকার্ডোর অবদানের সমালোচনামূলক মূল্যায়ন, ক্রিটিক্যাল ইভালুয়েশন অফ রিকার্ডোর কন্ট্রিবিউশন। এই হচ্ছে আমাদের আজকে লেকচার। টোটাল লেকচার শেষে আমরা এই জিনিসগুলো জানতে পারবো বা শিখতে পারবো, ঠিক আছে। যদি সাউন্ডে কোনো সমস্যা হয় অথবা দেখতে কোনো প্রবলেম হয় আমাকে জাস্ট চ্যাট বক্সে কমেন্ট করুন, ঠিক আছে। যে স্যার দেখতে সমস্যা হচ্ছে বা রেজ হ্যান্ড করি, তাহলে আমি বুঝে যাবো যে আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ঠিক আছে। সবাই আপনাদের নাম রোল চ্যাট বক্সে দিয়ে দেন। নাম রোল সবাই চ্যাট বক্সে দিয়ে দেন। চলে আসি চ্যাপ্টার 4 ক্লাসিক্যাল ইকোনমিক থট। আচ্ছা, ইকোনমিক ডেভেলপমেন্ট থিওরি বাই ডেভিড রিকার্ডো। একটু খেয়াল করি, ডেভিড রিকার্ডো 1782 থেকে 1823 সাল, মানে জন্ম তার 1782 সালে, মৃত্যু হলো 1823 সাল। তিনি হলেন ক্লাসিক্যাল অর্থনীতির একজন বিখ্যাত প্রবক্তা। অ্যাডাম স্মিথের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তাধারা অবলম্বন করে রিকার্ডো কয়েকটি সূত্র গড়ে তোলেন যার মধ্যে আধুনিক অর্থনীতির আভাস পাওয়া যায়। অ্যাডাম স্মিথকে অনুসরণ করে তিনি ক্লাসিক্যাল উন্নয়ন তত্ত্ব আরো পরিমার্জিত করেন, কিন্তু রিকার্ডো মূল্য ও বন্টন তত্ত্বে যতখানি আগ্রহী ছিলেন উন্নয়ন তত্ত্বে ততখানি আগ্রহী ছিলেন না। তো অধ্যাপক সুলপিটার বলেন রিকার্ডো অর্থনীতি বলতে বন্টন তত্ত্বকে বুঝতেন। মোট উৎপাদন কোন নিয়মে নির্ধারিত হয় সে সম্পর্কে তিনি কোনো কিছু বলেন নাই। তার মতে রিকার্ডোর উন্নয়ন মডেল দুটি মূলনীতির উপরে প্রতিষ্ঠিত। এক হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, দুই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি নীতি। তো অনুমিতি অ্যাজাম্পশন, রিকার্ডো তত্ত্বে নিম্নলিখিত অ্যাজাম্পশন সমূহ ধরে নেওয়া হচ্ছে সব ধরনের জমি শস্য উৎপাদনে ব্যবহৃত হয়। জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য। জমির পরিমাণ যোগান স্থির থাকে।
জমিতে উৎপাদিত শস্যের চাহিদা পুরোপুরি অস্থিতিস্থাপক, শ্রম এবং মূলধন পরিবর্তনশীল উপকরণ, মূলধনের প্রতিটি একক সমজাতীয়, মূলধন বলতে স্থির এবং চলমান মূলধনকে বোঝায়, উৎপাদন কৌশল থেকে প্রদত্ত, সব শ্রমিক আত্মতোষণ স্তরের মজুরি পায়, মানে আত্মতোষণ স্তরের মজুরি বলতে যে মজুরিটা দিয়ে কোনো মতে খেয়ে পড়ে তার সংসারটা চলতে পারবে, সেই মজুরিটাকে বলা হচ্ছে আত্মতোষণ স্তরের মজুরি। ঠিক আছে? শ্রমের চাহিদা মূলধন গঠনের উপর নির্ভরশীল, মুনাফা থেকে মূলধন গঠন হয় স্বাভাবিক, সর্বক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান। এখন আসি তত্ত্বের বিশ্লেষণ, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। রিকার্ডোর মধ্যে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে কৃষিকাজ অপেক্ষাকৃত কম উর্বর জমিতে প্রসারিত হয়, ফলে সমপরিমাণ শ্রম এবং মূলধন নিয়োগ করলে কম পরিমাণ উৎপাদন পাওয়া যাবে। অনুরূপভাবে যদি একই জমিতে অধিক পরিমাণ শ্রম এবং মূলধন নিয়োগ করা যায় তাহলে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়বে। তো যেহেতু জনসংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে, এই জনসংখ্যার বৃদ্ধির ফলে তাদের খাদ্যের চাহিদা মেটাতে গিয়ে উর্বর জমিতে সব চাষাবাদ হবে, অপেক্ষাকৃতভাবে কম উর্বর জমিতে চাষাবাদ শুরু হয়ে যাবে। এখানে আমি উর্বর জমিতে যে পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করব, ঠিক একই পরিমাণ শ্রম মূলধন কম উর্বর জমিতে নিয়োগ করলে কি হবে? উর্বর জমিতে যে পরিমাণ ফসল আউটপুটটা পাবো, অনুর্বর জমিতে সেই পরিমাণ ফসলটা পাবো না। ঠিক আছে? তার থেকে কম পাবো। ঠিক আছে? যাই হোক না কেন, জমির শ্রম এবং মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা কমবে, তবে উন্নত কলা কৌশলের সাহায্যে ক্রমহ্রাসমান হার কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। শিল্পে উন্নত কৌশলের প্রভাব অনেক বেশি বলে সেখানে ক্রমবর্ধমান নিয়ম কার্যকরী হয়। রিকার্ডো মনে করেন কৃষিতে উন্নত কলা কৌশলের প্রভাব এত শক্তিশালী হবে না যাতে তার ক্রমহ্রাসমান বিধির কার্যকারিতা টিকিয়ে রাখতে পারবে। আমি টেকনোলজি যতই বাড়ান না কেন উৎপাদন একটা পর্যায়ে যেয়ে কমবে। ঠিক আছে? ক্রমহ্রাসমান উৎপাদন বিধির মূল কনসেপ্ট কি? ইনপুট যে হারে দিব আউটপুট তার থেকে কম হারে বাড়বে। বাড়বে, ঠিক আছে? কনভার্ট প্রথম ইনপুটে যদি ৮ গুণ বাড়ে, দ্বিতীয় ইনপুটে ৬ গুণ, তৃতীয় ইনপুটে ৪ গুণ, পঞ্চম ইনপুটে ৫ গুণ, এই হারে আউটপুটটা বাড়তে থাকে। তো উন্নত কৃত কৌশল প্রয়োগ ক্রমহ্রাসমান বিধি সাময়িকভাবে ঠেকিয়ে রাখলেও কৃষি উৎপাদন ব্যয়ের উপর এর প্রভাব দীর্ঘস্থায়ী নয়। সো রিকার্ডোর মতে সব জমি আবাদ হওয়ার পর কৃষি ক্রমহ্রাসমান বৃদ্ধি শিল্পের ক্রমবর্ধমান বিধি অতিক্রম করবে। এই জন্য কিছু সময় পর সম্প্রসারক অর্থনীতিতে উৎপাদন কমবে। অনুকূল অবস্থায় উৎপাদন অধিক হলেও তা দীর্ঘকালে চলতে পারে না, কারণ জমির পরিমাণ সীমাবদ্ধ এবং উর্বরতার তারতম্য হেতু জমিতে যত বেশি মূলধন বিনিয়োগ করা হবে ততই উৎপাদনের হার কমবে। ওই যে যেটা আমি আগে বললাম, অ্যাডাম স্মিথের ধারণা ছিল অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হবে, কিন্তু রিকার্ডো মনে করেন উন্নয়ন ক্রমহ্রাসমান হারে ঘটবে, মানে ডিক্লাইন বাড়বে, উন্নয়ন হবে বাট ইনক্রিজিং এট এ ডিক্রিজিং রেট, যেটাকে বলা হয় বাড়বে, কিন্তু রিকার্ডো যেটা বলছিল, অ্যাডাম স্মিথ যেটা বলছিল অর্থনীতি এক্সপ্যান্ডটা খুব ভিগোরাস হবে, অনেক বড় এক্সপ্যান্ড হবে, খুব তাড়াতাড়ি অর্থনৈতিক হবে। রিকার্ডো বলছে না, খুব তাড়াতাড়ি অর্থনৈতিক হবে না, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, সেটা ক্রমহ্রাসমান হারে ধীরে ধীরে। জনসংখ্যা বৃদ্ধি, জমি বলতে রিকার্ডো এর মৌলিক এবং অবিনাশী ক্ষমতা বোঝায়, জমির যোগানশীল উন্নয়ন। জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে রিকার্ডোর ধারণা অ্যাডাম স্মিথের ধারণার অনুরূপ। স্মিথের মতে রিকার্ডো শ্রমের বাজার দাম এবং স্বাভাবিক মজুরি হারের মধ্যে পার্থক্য টানেন। শ্রমের মজুরি স্বাভাবিক হলে ওই মজুরি যা শ্রমিককে বাঁচিয়ে রাখে, মানে আত্মতোষণ স্তরের মজুরি, যদি শ্রমের বাজার দাম এর স্বাভাবিক মজুরি অপেক্ষা বেশি হয় তাহলে জনসংখ্যা বাড়বে, আর যদি শ্রমের বাজার দাম এর স্বাভাবিক মজুরি অপেক্ষা কম হয় তাহলে জনসংখ্যা কমবে। এটা জাস্ট একটা তত্ত্ব, আর কোনো কিছু না। যে হারে জনসংখ্যা বাড়ে শ্রমের চাহিদা যদি তার থেকে বেশি হারে বাড়ে তাহলে মজুরি, আর্থিক মজুরি বাজার প্রবণতা দেখায়। যেমন আমার হচ্ছে কি ১০ জন শ্রম, জনসংখ্যা বাড়ছে ১০ জন ধরে নিই, বাট শ্রমের চাহিদা রয়েছে হচ্ছে আমার ২০ জন।
তার মানে কি ওই 10 জন 20 জনের জায়গায় কাজ করবে না, লোকজন নিয়ে টানাটানি শুরু হবে, আর্থিক মজুরি বেড়ে যাবে। তো নতুন দেশে অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক পর্যায়ে এরূপ হয়। উর্বর জমির প্রাচুর্যতা থাকলেও শ্রমের উৎপাদন ক্ষমতা সর্বাধিক হয়। এই পর্যায়ে মূলধন গঠন এত দ্রুত হয় যে ওই হারে শ্রমিকের যোগান বাড়ে না। এই জন্য নতুন দেশে উপনিবেশ স্থাপনের প্রাক্কালে উন্নত দেশের জ্ঞান ও কৌশল প্রয়োগ করলে মূলধন বাড়া জনসংখ্যা বাড়া অপেক্ষা দ্রুত হারে ঘটার সম্ভাবনা বেশি থাকে। তো স্বাভাবিক মজুরি বাড়ার প্রবণতা আছে কারণ কৃষিতে ক্রমহ্রাসমান বৃদ্ধির কার্যকারিতা হেতু খাদ্যদ্রব্যের আর্থিক এবং প্রকৃত মূল্য বাড়বে। সামাজিক প্রগতির সাথে শ্রমের স্বাভাবিক মজুরি বাড়ার প্রবণতা দেখা দিবে। কারণ খাদ্য শ্রমের স্বাভাবিক দাম নিয়ন্ত্রণ করে। উৎপাদনের অসুবিধার দরুন এবং এর দুষ্প্রাপ্যতা দেখা দিবে। এছাড়া জীবন ধারণের স্তর নির্দিষ্ট নয়, সেটি নির্ভর করে সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতির উপর। তো রিকার্ডোর মতে স্বাভাবিক মজুরি দুটি বিষয়ের উপরে নির্ভর করে। তো মজুরি কয়টা বিষয়ের উপরে নির্ভর করবে? রিকার্ডোর মতে মজুরি নির্ভর করবে সাধারণত দুটি বিষয়ের উপর। নাম্বার 1 সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ, নাম্বার 2 জমির প্রান্তিক উৎপাদন। তো দুইটা বিষয়ের উপরে ইয়ার স্বাভাবিক মজুরি নির্ভর করবে। একটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ, দুই নম্বর হচ্ছে জমির প্রান্তিক উৎপাদনশীলতা। তো চাহিদা যোগান দ্বারা মজুরির পরিবর্তন হয়। শ্রমিককে যে দাম দেয়া হয় তাই হলো বাজার দাম, যা চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। সমাজের মূলধন পরিবর্তনের অনুপাত শ্রমের চাহিদার পরিবর্তন হয়। মূলধন অনুপাতের পরিবর্তনে শ্রমের চাহিদা পরিবর্তন হয়। তো মজুরির বাজার হার স্বাভাবিক হারের সমান হওয়ার প্রবণতা রয়েছে। শ্রমের যোগানের তুলনায় এর চাহিদা বেশি হলে মজুরি বাড়বে। শ্রম আছে 10 জন, বাজারে যেকোনো কাজ করার জন্য শ্রমের চাহিদা রয়েছে 20 জন। তো অবশ্যই মজুরি বাড়বে। তো বর্ধিত মজুরির জনসংখ্যা বাড়া উৎসাহিত করবে এবং পরিমাণে মজুরি আবার কমবে। বিপরীতভাবে স্বল্পমজুরি জনসংখ্যা বাড়া নিরুৎসাহিত করবে। তো কারণ এখানে দেখাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির সাথে মজুরির একটা সম্পর্ক রয়েছে। তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি এবং মজুরি হচ্ছে পরস্পরের সম্পর্কিত। ঠিক আছে? তার মতে হচ্ছে জনসংখ্যা তখনই বাড়বে যখন মজুরির হার বাড়বে। শ্রমের যোগানের তুলনায় যদি এর চাহিদা বেশি থাকে তাহলে মজুরি বাড়বে। এই বর্ধিত মজুরি জনসংখ্যা বাড়াটাকে কি করবে? উৎসাহিত করবে। একইভাবে শ্রমের যোগানের তুলনায় যদি চাহিদা কম থাকে তাহলে মজুরি কমবে, কেননা এই কম মজুরি জনসংখ্যা কমাকে উৎসাহিত করবে এবং পরিণামে মজুরি কমবে। ঠিক আছে? তো দীর্ঘকালীন সময়ে শ্রম বাড়া মূলধন বাড়ার অনুপাতে হবে, কিন্তু যদি স্বাভাবিক মজুরির হারে বাড়ে তাহলে শ্রমের যোগান এবং চাহিদার তুলনায় কম হবে এবং জনসংখ্যা মূলধনের তুলনায় ধীর গতিতে বাড়বে। এর দরুন মজুরি বাড়লে মূলধনের মুনাফা কমবে, দ্রুত হারে যোগান বাড়া এবং ধীর গতিতে চাহিদা বাড়ার মাধ্যমে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠিত। এই যে ব্যাপারটা বলছে দীর্ঘকালীন সময় কাকে বলে? When all factor of production is variable. So both fixed factor and variable factor will keep changing. So সকল ফিক্সড ফ্যাক্টর গুলো আছে উৎপাদনে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ সবই দীর্ঘকালে পরিবর্তিত হতে থাকবে। সো দীর্ঘকালীন সময়ে শ্রম বাড়া মূলধন বাড়ার অনুপাতে হবে। কিন্তু যদি স্বাভাবিক মজুরি হারে বাড়ে তাহলে শ্রমের যোগানের চাহিদার তুলনায় কম হবে এবং জনসংখ্যা মূলধনের তুলনায় ধীর গতিতে বাড়বে। এর জন্য মজুরি বাড়লে মূলধনের মুনাফা কমবে, দ্রুত হারে যোগান বাড়া এবং ধীর গতিতে চাহিদা বাড়ার মাধ্যমে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য পুনরায় প্রতিষ্ঠিত। কৃষিতে ক্রমহ্রাসমান বৃদ্ধির কার্যকারিতা হেতু স্বাভাবিক মজুরি যে বৃদ্ধি হয় আর্থিক বা প্রকৃত ব্যয়ে
সেহেতু শ্রমিকদের জীবনযাত্রার মানে নিট লাভ কিছুই হয় না। এটি শুধু উদ্যোক্তার মুনাফা খেয়ে ফেলে, আর এর দরুন মূলধন বাড়ার ভবিষ্যৎ হার এবং দেশের উন্নয়ন স্থবির হয়ে পড়ে। স্বাভাবিক মজুরির হার বাড়ার ফলে কেউ লাভবান হয় না, কিন্তু কতিপয় শ্রেণীর স্বার্থ ব্যাহত হয়। সুতরাং এরূপ বাড়া সমাজের বৃহত্তর স্বার্থের প্রতিকূল। কৃষি কৌশলের উন্নয়ন এবং খাদ্য আমদানির মাধ্যমে সামাজিক মজুরির এরূপ বাড়া সাময়িকভাবে প্রতিহত করা যায়, কিন্তু দীর্ঘকালীন সময়ে তা কার্যকর হবে না। দীর্ঘকালীন সময়ে উৎপাদনের জনসংখ্যা বাড়ার সাথে সাথে তাল রেখে বাড়তে পারবে না। উৎপাদন জনসংখ্যা বাড়ার সাথে সাথে দীর্ঘকালীন সময়ে তাল মেরে বাড়তে পারবে না। কে বাড়তে পারবে না? উৎপাদন। ফলে জনসংখ্যা না কমলে ক্ষতির পরিমাণ বাড়বে। ক্রমহ্রাসমান বৃদ্ধির কার্যকারিতার দরুন স্বাভাবিক মজুরি বাড়া জনসংখ্যা বাড়ার হার হ্রাস করবে। এর প্রতিষেধক হিসেবে কাজ করবে। এখন আসি মূলধন গঠন। একটু খেয়াল করি। খুবই ইম্পোর্টেন্ট জিনিস মূলধন গঠন। আমরা জানি সাধারণত মূলধন গঠন বলতে কি বোঝায়? মূলধন গঠন বলতে বোঝায় যে আমি আমার ইনকামের একটা পোরশন ভোগ করবো, আরেকটা পোরশন সঞ্চয় করবো। এই সঞ্চয় থেকে কিন্তু ক্যাপিটাল অ্যাকুমুলেশন হয়, মূলধন গঠিত হয়। তাই না? তো দেখি রিকার্ডোর মূলধনের সংজ্ঞায় স্থির এবং চলতি উভয় ধরনের মূলধনকে তিনি অন্তর্ভুক্ত করেছেন। মূলধন হলো সম্পদের ওই নির্দিষ্ট অংশ যা উৎপাদনে ব্যবহৃত হয়। এটি খাদ্য, বস্ত্র, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি নিয়ে গঠিত হয়। চলতি মূলধন দ্বারা মজুরি তহবিল গঠিত হয়। মূলধন নিবিড় যান্ত্রিক পরিবর্তন না ঘটলে চলতি মূলধন স্থির মূলধন সমান অনুপাতে বাড়ে। শ্রমের চাহিদার পরিবর্তন নিয়ন্ত্রণ করে মজুরি তহবিল। তো শ্রমের চাহিদাটাকে নিয়ন্ত্রণ করে মজুরি তহবিল, সুতরাং মূলধনের পরিবর্তন অনুপাতে শ্রমের চাহিদা পরিবর্তন। রিকার্ডের মধ্যে দুই পদ্ধতিতে মূলধন বাড়ে। এক হচ্ছে ভোগ কমা অথবা আয় বাড়া। আমার বেতন 10,000 টাকা, আগে আমি 5,000 টাকা ভোগ করতাম, আমি 4,000 টাকা ভোগ করি। বাকি আগে আমার জমা ছিল 5,000, এখন আমি জমাচ্ছি 6,000। সো ভোগ কমে ফেলে আমার সঞ্চয় বাড়ে, আর সঞ্চয় বাড়লে সেটা মূলধন গঠিত হয়। ঠিক একইভাবে আয় বাড়া, আয় বেড়ে গেল। আগে 10,000 ছিল, এখন 20,000 হলো। আগে আমার খরচ ছিল হচ্ছে 6,000 টাকা, এখন আমি হয়তোবা 8,000 করি। তারপরে আমার 12,000 টাকা সেভ হয়। আগে 2,000 টাকা সেভ হতো, এখন 12,000 টাকা সেভ হয়। এই যে ফ্যাক্টরটা, এটা হচ্ছে আয় বাড়া। যা সঞ্চিত অর্থে সঞ্চিত হয় তাই বিনিয়োগ হয়, কোনো মজুদ থাকে না। সো মূলধন গঠনের হার দুটি বিষয়ের উপরে নির্ভর করে। এক হচ্ছে সঞ্চয়ের ক্ষমতা, 2 নম্বর হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা, উইলিংনেস টু সেভিংস। আরেকটা হচ্ছে সঞ্চয়ের ক্ষমতা। তো প্রথমটি সঞ্চয়ের ক্ষমতা নির্ভর করে দেশটির নিজ আয়ের উপর। এই উদ্বৃত্তের পরিমাণ যত বেশি হবে, সঞ্চয়ের ক্ষমতা তত বেশি হবে। মুনাফার হার যত বেশি হবে, ব্যক্তি সঞ্চয়ের ইচ্ছা তত বেশি হবে। রিকার্ডো মনে করেন মুনাফা কমলে সঞ্চয়ের ইচ্ছা কমবে। স্বাভাবিক। আমি 100 টাকার জিনিস বিক্রি করে 50 টাকা লাভ করি। এখন 100 টাকার জিনিস বিক্রি করে 10 টাকা লাভ হয়। তাহলে যখনই আমার মুনাফা কমে আসতেছে, তখন সঞ্চয়ের ইচ্ছাও কমে যাবে। মুনাফা যখন এত অল্প হবে যা উৎপাদনের ঝুঁকি বহনের পক্ষে যথেষ্ট নয়, তখন সঞ্চয় একেবারে বন্ধ হয়ে যাবে। সো মূলধন গঠনের যে দুটি বিষয় পুরোপুরি বন্ধ করে দিতে পারে জীবন ধারণের অতিরিক্ত উদ্বৃত্ত লোক, সর্বনিম্ন গ্রহণযোগ্য মুনাফা কমা। তো মুনাফা কমে যেতে পারে, এটা আমার মূলধন গঠন পুরোপুরি বন্ধ করে দিতে পারে। আরেকটা হচ্ছে জীবন ধারণা অতিরিক্ত উদ্বৃত্ত লোক। জীবন ধারণের অতিরিক্ত উদ্বৃত্ততা বলতে কি সারপ্লাস অফ সাবসিস্টেন্স। যে আমি 20,000 টাকা ইনকাম করি, 15,000 টাকা খরচ, 5,000 টাকা। এই যে উদ্বৃত্ত থাকতো সেটা আস্তে আস্তে প্রাইস লেভেল বাড়ার যে কোনো কারণে হলো বা অতিরিক্ত ভোগ করা উদ্বৃত্ত। এই দুইটার কারণেই আমাদের কি হচ্ছে, মূলধন গঠনটা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এখন যেটা বলছি একটু খেয়াল করে, চিত্র আছে। দেশ যতই বড় হোক না কেন, জমি নিকৃষ্ট খাদ্য আমদানি নিষিদ্ধ পরিমিত মূলধন বাড়লে মুনাফার হার কম হবে এবং খাজনা দ্রুত বাড়বে। অপরপক্ষে ছোট কিন্তু উন্নত দেশে যদি আমদানির পক্ষে কোনো বাধা না থাকে, তাহলে মুনাফার হার না কমলে বা যদি খাজনা না বাড়লেও মূলধন বাড়বে।
যদি জমিদার, শ্রমিক এবং পুঁজিপতিদের মধ্যে আয় বন্টন মূলধনের অনুকূলে যায় তবে ক্রমাগত উন্নয়ন সম্ভব হবে। রিকার্ডো মূলধন, মজুরি, কাঁচামাল এবং প্রয়োজনীয় দ্রব্যের উপর কর ধার্যের বিরোধিতা করেন, কারণ এর ফলে আর্থিক মজুরি বাড়বে এবং মুনাফা কমবে। খেয়াল করি এখানে কি বলছে, যদি জমিদার, শ্রমিক এবং পুঁজিপতিদের মধ্যে আয় বন্টন মূলধনের অনুকূলে যায় তবে ক্রমাগত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। রিকার্ডো মূলধন, মজুরি, কাঁচামাল এবং প্রয়োজনীয় দ্রব্যের উপর কর ধার্যের বিরোধিতা করে, কারণ এই যে কর ধার্য করার ফলে আর্থিক মজুরি বেড়ে যাবে এবং মুনাফা কমবে। ঠিক আছে, আয়ের এইরূপ বন্টন ভোগের পক্ষে এবং বিনিয়োগের বিপক্ষে যাওয়ার উন্নয়নের হার কমবে। এই যে আয়ের যে বন্টনটা হচ্ছে, এই বন্টনটা মূলত আমাদের কার ক্ষেত্রে, ভোগের পক্ষে যাচ্ছে, কর ধার্য ভোগের পক্ষে যাবে এবং বিনিয়োগের বিপক্ষে যে উন্নয়নের হার কমবে এবং ধনী ও দরিদ্রের উভয়ের অবস্থাই খারাপ হবে। তো কৃষি উদ্বৃত্ত বা মুনাফাকে রিকার্ডো উন্নয়নের প্রয়োজনীয় মূলধন গঠনের প্রধান উপাদান হিসেবে বিবেচনা করে। একটু খেয়াল করি বিষয়টা অনেক সিম্পল একটা জিনিস, কিন্তু একটু বুঝতে হবে আমাদের, বুঝলে কাজটা হয়ে যাবে। দেখেন কি বলছি, চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে শস্যের পরিমাণ নির্দেশিত, মানে উৎপাদনের পরিমাণ নির্দেশিত। এটা হচ্ছে এপি, এভারেজ প্রোডাকশন, গড় উৎপাদন, আর এটা হচ্ছে এমপি, মার্জিনাল প্রোডাকশন রেখা, শ্রমের গড় এবং প্রান্তিক উৎপাদন নির্দেশ করে। শ্রমের পরিমাণ হচ্ছে ওএম হলে, শ্রমের পরিমাণ ওএম হলে শস্যের মোট উৎপাদন হয় OQRM, OQRM, এটা হচ্ছে শস্যের মোট উৎপাদন হবে। এক্ষেত্রে জমির খাজনা অর্থাৎ উৎপাদন ব্যয় হবে কতটুকু, PQRT, এতটুকু জমির খাজনা উৎপাদন ব্যয় হবে, যা এপি ও এমপি এর পার্থক্য নির্দেশ করে। ঠিক আছে, কি বলেছি আমি আবার বলছি, একটু ভালো করে সবাই শুনে নিই। ভূমি অক্ষে শ্রম আর লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ বা শস্যের উৎপাদন নির্দেশিত। এপি হচ্ছে এভারেজ প্রোডাকশন, গড় উৎপাদন, এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন নির্দেশ করে। এখন ওএম উৎপাদন স্তরে আমার মোট উৎপাদন কতটুকু, OQRM, আর সেক্ষেত্রে জমির যে খাজনা হবে, এমপি কে চিলির নিচে সেভ করেছে, জমির খাজনা হবে বা উৎপাদন ব্যয় হবে যাই বলি, PQRT। এখন কি বলছি খেয়াল করি, আত্মোৎসর্গ মজুরি ও ডাব্লিউ স্তরের, আত্মোৎসর্গ মজুরি হচ্ছে OW স্তর, OW স্তরের শ্রমের যোগান রেখা ডাব্লিউ এর পরিধি স্থিতিস্থাপক। ফলে ওএম নিয়োগ স্তরে মোট মজুরি তহবিল হবে OWVM, OWVM, এটা হচ্ছে মোট মজুরি তহবিল হবে, আত্মোৎসর্গ স্তরের তহবিল হবে। ফলে কৃষি খাতের উদ্বৃত্ত বা মুনাফা হবে WPTV, WPTV। আমার আগে দেখতে হবে যে আমার উৎপাদনের পরিমাণ কত ছিল, বারবার বলছি OQRM, এটা ছিল উৎপাদনের পরিমাণ, আর আমার হচ্ছে জমির খাজনা ছিল কতটুকু, PQRT, এটা হলো জমির খাজনা, আর আত্মোৎসর্গ স্তরের মধ্যে ছিল OWVM। তো এই ক্ষেত্রে কৃষি খাতের যে উদ্বৃত্তটা হচ্ছে, উদ্বৃত্তটা হবে এই টোটাল থেকে, এই যে OQRM থেকে এই যে আত্মোৎসর্গ স্তরের মজুরি আর হচ্ছে আপনার খাজনা, এই দুইটা যোগ দিয়ে বিয়োগ করতে হবে OQRM থেকে। তাহলে OQRM থেকে যদি আমি এটা এবং এটা বিয়োগ দিই, এই রেক্টেঙ্গেল যদি আমি বিয়োগ দিই তাহলে আসবে আমার WPTV, এটা হচ্ছে কৃষি খাতের উদ্বৃত্ত বা মুনাফা। এই উদ্বৃত্ত বা মুনাফা অর্থনৈতিক উন্নয়নের মূল শক্তি হিসেবে কাজ করবে, কেননা কৃষির একটা অংশ, কৃষির উৎপাদনের একটা অংশ খাজনা দিতে হবে, আরেকটা অংশ হচ্ছে মজুরি দিতে হবে। এই দুইটার সমন্বয় হচ্ছে মোট ব্যয়, টোটাল কস্ট। তো টোটাল আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যাই থাকে সেটা হচ্ছে উদ্বৃত্ত, এটা হচ্ছে
সঞ্চয় হিসেবে কাজ করবে। কৃষিখাতে উন্নয়নের মূল চালিকা শক্তি বা উদ্বৃত্ত হবে WPTB। ক্লিয়ার? ঠিক আছে? যদি যদি শ্রমের নিয়োগ ON স্তরে যায়, দেখেন ON স্তরে যায়, তাহলে কি হবে? ON স্তরে গেলে কি হবে? মোট উৎপাদন তাহলে কি হচ্ছে? ON স্তরে গেলে মোট উৎপাদন OABN, এতটুকু OABN, এর মধ্যে শ্রমের মজুরি OWSN, আত্মদর্শন মজুরি স্তরে এটা, এবং হচ্ছে খাজনা হবে WABS, এতটুকু হলো খাজনা, WABS এতটুকু খাজনা, যার ফলে মুনাফার পরিমাণ হবে শূন্য, মানে উদ্বৃত্তের পরিমাণ। তো রিকার্ডো মনে করেন অতিরিক্ত শ্রমিকের খাদ্য যোগানের অসুবিধা বাদ দিলে শিল্প বিনিয়োগের অপরন্ত সুযোগ আছে, বৈদেশিক বাণিজ্য ছাড়াই বিনিয়োগ সীমাহীন সুযোগ রয়েছে, এটি অ্যাডাম স্মিথের চিন্তাধারার বিপরীত। তো এই যে জায়গা, এই চিত্রতে দুইটা জিনিস বুঝিয়েছে, একটা OM স্তরের আর একটা হচ্ছে ON স্তরের। OM স্তরের যে ফ্যাক্টরটা বলেছে সেখানে যেটা দেখিয়েছে যে OM স্তরে আমার উৎপাদনের পরিমাণ, আমি আবার বলে দিচ্ছি, OM স্তরে হচ্ছে এই শ্রমিক স্তরে আমার উৎপাদনের পরিমাণ OQRM, আর খাজনার পরিমাণ MP তে T বিন্দুতে ছেদ করেছে PQRT, তাহলে উদ্বৃত্ত, আর WL হচ্ছে আমাদের আত্মতোষণ মজুরি স্তরে কি অস্থিতিস্থাপক শ্রমের যোগান রেখা। সেক্ষেত্রে আমাদের কি শ্রমিকের মজুরি হবে OWVN। সো উদ্বৃত্তটা কতটুকু? এই যে মোট আয় এতটুকু OQRM, এখান থেকে আমার বিয়োগ দিতে হবে খাজনা PQRT আর OWVN, তার মানে এতটুকু হলো উদ্বৃত্ত PTDW উদ্বৃত্ত। এটা পরবর্তীতে মূলধন গঠনে সহায়তা করবে। কিন্তু যদি ON পরিমাণ শ্রমিক নিয়োগ করি তাহলে কি হবে? তাহলে হবে মজুরিটা, আত্মতোষণ স্তরের মজুরিটা হবে OWSN এবং খাজনাটা হবে AWSB, এতটুকু। যার ফলে আমাদের টোটাল উৎপাদন থেকে যদি এইটা, এই যে এই রেক্টেঙ্গেল ABSW এবং OWSN যোগ করে বিয়োগ দিয়ে আমাদের কোনো মুনাফাটা থাকে না, সেটার কথাই বলেছে এখানে। যে কথাগুলো বলেছে সেটার কথা বলছে যে আত্মতোষণ মজুরি OWSN শ্রমিক যোগান রেখা পুরোপুরি অস্থিত, ফলে OM নিয়োজিতের মজুরি হবে OWBM, ফলে কৃষিখাতে উদ্বৃত্ত বা মুনাফা হবে, যেটা বললাম আমি, এগুলো দেখিয়ে দিয়েছে। রিকার্ডো শিল্প আলোকে বিরোধিতা করেছেন। যাই হোক, এরপর হচ্ছে মজুরি, মুনাফা এবং খাজনার আচরণ। ঠিক আছে? তো অর্থনৈতিক উন্নয়নকালে শ্রমিক প্রতিনিধি এবং জমিদারদের আপেক্ষিক আয় কিভাবে পরিবর্তন হবে, রিকার্ডো তা বিশ্লেষণ করেন। রিকার্ডো তা বিশ্লেষণ করেন। সমাজের অর্থনৈতিক উন্নতি ঘটলে কৃষিকাজ নির্দিষ্ট জমিতে প্রসারিত হবে, অথবা উৎকৃষ্ট জমিতে শ্রম ও মূলধনের অধিক পরিমাণ নিয়োজিত হবে। এর ফলে ক্রমহ্রাসমান বৃদ্ধি কার্যকর এবং খাজনা বাড়বে। সামাজিক অগ্রগতির সাথে মোট উৎপাদন খাজনার অনুপাতে বাড়বে, কিন্তু শিল্পের শ্রম এবং মূলধনের পরিমাণ বৃদ্ধি করলেও ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হবে না, ফলে শিল্প দ্রব্যের দাম বাড়বে না। সুতরাং সমাজের অগ্রগতির ধারা এবং সব দ্রব্যের উৎপাদন বাড়লে শিল্প দ্রব্যের তুলনায় কৃষি দ্রব্যের দাম বাড়বে। কৃষি উন্নয়ন সাময়িকভাবে খাজনা বাড়া স্থগিত রাখতে পারে। বিষয়টা একটু খেয়াল করি আমরা। দেখি যে রিকার্ডো তত্ত্ব অনুযায়ী জাতীয় আয় এবং মাথাপিছু জাতীয় আয়ের বন্টনের চিত্র এ এবং বি অংশে দেখানো হল। চিত্রে এ অংশ এবং বি অংশ, এ অংশে জাতীয় আয় দেখানো হয়েছে, বি অংশে মাথাপিছু জাতীয় আয়ের যে বন্টনটা রয়েছে, আয়ের বন্টনটা আমাদের দেখানো হয়েছে। একটু খেয়াল করে, চিত্রের ভূমি অক্ষের সময় এবং লম্ব অক্ষের মোট জাতীয় আয় নির্দেশিত এখানে এই চিত্রে, আর ভূমি অক্ষের সময় এবং লম্ব অক্ষে মাথাপিছু জাতীয় আয় পরিমাপকৃত এটাতে বি চিত্রে দেখানো হচ্ছে। এই তথ্য অনুযায়ী জমির আবাদ যতই বাড়বে অর্থনীতি ততই প্রবৃদ্ধির সীমার দিকে যাবে। চিত্র অনুযায়ী আত্মতোষণ এস দ্বারা চিহ্নিত হবে। আত্মতোষণ মজুরি স্তরটা এস দ্বারা আপনাদের
চিহ্নিত হচ্ছে আর খাজনা চিহ্নিত হচ্ছে এইচ দ্বারা। তাহলে মুনাফা এই বক্স থেকে এই বক্স বাদ দিলে এতটুকু হচ্ছে আমাদের মুনাফা। এই সময় জমির উদ্বৃত্ত বা খাজনা রেন্ট বাড়বে, অথচ মুনাফা শূন্যের কোঠায় নেমে আসবে এবং মজুরি বাড়বে। এই অন্যদিকে প্রাথমিক অবস্থায় জনসংখ্যা দ্রুত গতিতে বাড়বে, কিন্তু আবার জমি নিঃশেষ হলে জনসংখ্যা বাড়ার হার শূন্য হবে। মাথাপিছু আয় বাড়ার হার শূন্য হবে যদি মাথাপিছু আয় বিবেচনা করি। বি অংশে নির্দেশিত আত্মতোষণ এস দ্বারা নির্দেশিত থাকবে, মজুরি স্থির থাকবে, কিন্তু উৎপাদন বাড়লে অপর উপকরণের আয় ঊর্ধ্বমুখী হবে। তার মানে কি এখানে দুইটা জিনিস বুঝিয়েছে। একটা হচ্ছে আমি বুঝিয়ে বলে দিচ্ছি, একটা হচ্ছে এ অংশে ভূমি অক্ষে জাতীয় আয়, ভূমি অক্ষে সময় এবং লম্ব অক্ষে জাতীয় আয়, বি অংশে ভূমি অক্ষের সময়, লম্ব অক্ষে জাতীয় আয় মাথাপিছু জাতীয় পরিমাপকৃত। এখন এই অংশে কি দেখাচ্ছে, জমির আবাদ যতই বাড়বে অর্থনীতিতে ততই প্রবৃদ্ধি সীমার দিকে অনুযায়ী আত্মতোষণ এস দ্বারা চিহ্নিত হবে। একই সময় জমির উদ্বৃত্ত খাজনা বাড়বে, মুনাফা শূন্যের কোঠায় নেমে আসবে, মজুরি বাড়বে। এই যে ফ্যাক্টরটা কি, এই আত্মতোষণ স্তরে মজুরিটা এই স্তরে। এখন যতই আমি আবাদ বাড়ছি দ্রুত শ্রমিক নিয়োগ করতে হচ্ছে, নিয়োগ করলে আস্তে আস্তে কি করতে হচ্ছে, আবাদের জমির পরিমাণ কমে আসতেছে, মজুরিও বাড়ছে, খাজনার পরিমাণ এতটুকু রয়েছে, মুনাফার পরিমাণ আস্তে 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 এখান থেকে আস্তে আস্তে কমে কমে এই যে শূন্যের কোণে চলে আসবে। আস্তে 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 খাজনা মাত্রা করতে হতে দুইটার ভিতরে ব্যবধান গ্যাপ হতে হতে এই যে শূন্যের কোণে চলে আসবে। ব্যাপারটা বুঝেছি? জনসংখ্যা যতই আমার বাড়বে, জনসংখ্যা এতটুকু ছিল, এরপর আস্তে 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 বাড়তেছে, খাজনা পরিমাণ আস্তে আস্তে নিয়ে শূন্যের কোণে চলে আসবে। ঠিক আছে? কিন্তু মাথাপিছু আয় যদি আমি বিবেচনা করি, এটা সেকেন্ড চিত্র, এখানে বলতেছে চিত্রের বি অংশ নির্দেশিত আত্মতোষণ এস দ্বারা নির্দেশিত। মজুরির পরিমাণ হচ্ছে আমার স্থির রয়েছে, মজুরি বাড়বে না, মজুরির পরিমাণ স্থির থাকবে, কিন্তু উৎপাদন আমার বাড়ছে। উৎপাদন বাড়লে অপর অপর উপকরণ আয় ঊর্ধ্বমুখী হবে, খাজনার পরিমাণে আস্তে আস্তে বাড়ছে এরকম আসতেছে, মুনাফার পরিমাণ খুব একটা বেশি হেরফের হচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার তো? ক্লিয়ার না হলে সাথে সাথে আমাকে নক দিবেন। ঠিক আছে? আর সবাই নাম, রোল আপনাদের এখানে দিয়ে রাখেন। নাম, রোল দিয়ে রাখবেন। ঠিক আছে? পূর্ণ নাম আর রোলটা যাতে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। আচ্ছা, যাই হোক, আমরা চলে আসি পরবর্তী লেকচারে। এরপর হচ্ছে অচল অবস্থা বা স্টেশনারি স্টেট। তো এখানে কি বলছে, দেশের উন্নতি ঘটলে মুনাফা কমার প্রবণতার সৃষ্টি হবে, কারণ জীবনযাপনের উপযোগী মজুরি বাড়বে। বৈজ্ঞানিক আবিষ্কার এবং উন্নত বীজ কৌশল প্রয়োগ করে ক্রমহ্রাসমান বৃদ্ধির কার্যকারিতা সাময়িকভাবে প্রতিহত করা যায়। এর দরুন এক সময় মোট উৎপাদনে মজুরির অংশ কমবে এবং এই সময় মুনাফা বাড়বে, কিন্তু যান্ত্রিক উন্নয়ন ও ক্রমহ্রাসমান বৃদ্ধির অধীন ফলে দীর্ঘকালীন সময়ে মুনাফা কমবে। ক্রমহ্রাসমান বৃদ্ধির কারণে প্রাথমিক পর্যায়ে যে হারে মুনাফা কমে তা যথেষ্ট কম বলে মোট উৎপাদনে মুনাফার অংশ বাড়বে। সুতরাং উন্নয়নের শুরুতে মূলধন বাড়া খুব দ্রুত হারে ঘটবে। মুনাফা কমার হার মূলধন বাড়ার উপরে যে নিম্নচাপ সৃষ্টি করে তা জীবন ধারণের উপযোগী অপেক্ষা ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করে। দেশের উন্নয়ন ক্রমাগত ভাবে চলতে থাকে, মোট উৎপাদনে মুনাফার অংশ কমবে, আর সেজন্য মূলধন বাড়ার হার কমে আসবে। পরিশেষে জনসংখ্যার চাপে নিকৃষ্ট যে আবাদি জমি আছে সেগুলোকে আবাদ শুরু হবে। প্রান্তিক জমির উৎপাদনের বৃহত্তম অংশ মজুরি বাবদ ব্যয় হয়, মুনাফা ন্যূনতম পর্যায়ে নেমে আসবে। এই স্তরে এসে মূলধন বাড়া শেষ হবে, জনসংখ্যা আর বাড়বে না এবং দেশে অচল অবস্থার সৃষ্টি হবে। তো রিকার্ডের মধ্যে সময়ের ব্যবধানে জমির খাজনা বাড়বে, এর ফলে মুনাফা কমবে। এক সময় প্রান্তিক জমির উৎপাদন শুধু শ্রমিকের আত্মোৎপাদন মজুরি কভার করতে পারে, এক্ষেত্রে মুনাফা শূন্য হবে, অর্থনীতি স্থবির অবস্থায় পড়বে। এখন যে চিত্রটা আছে একটু ভালো করে চিত্রটা আমরা খেয়াল করব। যে চিত্রে ভূমি অক্ষে কি রয়েছে, জনসংখ্যা বা শ্রম, লম্ব অক্ষে নিজ উৎপাদন নির্দেশিত। এখানে ভূমি অক্ষে শ্রম,
নম্বরকে নিট উৎপাদন নির্দেশিত টিপি মানে টোটাল প্রোডাকশন, এটা উৎপাদন থেকে নির্দেশ করে। আর ও ডাব্লিউ যেটা আছে, ও ডাব্লিউ হচ্ছে স্থির মজুরি হার প্রকাশ করে। এখন একটু খেয়াল করি চিত্র অনুযায়ী OL1, OL2 এবং OL3, OL1, OL2 এবং OL3 নিয়োগ স্তরে মোট মজুরি OL1 এর মোট মজুরি হচ্ছে কত? W1 L1, OL2 স্তরে W2 L2, OL3 স্তরে মজুরির পরিমাণ হচ্ছে W3 L3। এখন শ্রমের মজুরি W1 L1 হলে, শ্রমের মজুরি যদি W1 L1 হয়, তাহলে মুনাফা হবে W1 P1, এতটুকু হলো মুনাফা। এরপর এরপর এক্ষেত্রে বিনিয়োগ অধিক হবে, মানে মুনাফার পরিমাণটা বেশি, ফলে শ্রমের নিয়োগ OL2 স্তরে পৌঁছাবে। ব্যাপারটা বুঝছেন? দেখেন OL1 স্তরে আমাদের শ্রমিকের যে মজুরি সেটা হলো W1 L1, OL2 স্তরে শ্রমিকের মজুরি W2 L2, OL3 স্তরে শ্রমিকের মজুরি WL3। এখন OL1 স্তরে আমার মুনাফার পরিমাণটা হবে W1 P1, মুনাফা বেশি, তো বিনিয়োগ হবে। আর বিনিয়োগ হলে তখন প্রজেক্টটা এক্সপ্যান্ড হবে, শ্রমের নিয়োগ বাড়বে, বাড়লে OL2 স্তরে বুঝে সেক্ষেত্রে হচ্ছে আমাদের মজুরি হবে W2, মজুরি হবে W2 P2, W2 এক্ষেত্রে মজুরি W2 L2 স্তরে তো পৌঁছাবে এবং মুনাফার পরিমাণ W2 P2 হবে W1 W1 থেকে কম। ঠিক আছে, তবে মুনাফা এই স্তরে ধনাত্মক থাকে, আবারও বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়লে শ্রমের নিয়োগ বেড়ে কোন পর্যন্ত হবে? শ্রমের নিয়োগ বেড়ে OL3 স্তরে পৌঁছাবে, ফলে শ্রমের মজুরি বেড়ে আমাদের যাবে হচ্ছে W3 L3, W3 L3। কিন্তু মুনাফা কি করবে? হ্রাস পেয়ে কতটুকু হবে? P3 W3 স্তরে হ্রাস পাবে এবং এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত OL0 নিয়োগ স্তরে S বিন্দুতে মুনাফাটা কি হয়? শূন্য হয়। এই স্তরে অর্থনৈতিক স্থবিরতা চলে আসবে। ঠিক আছে, এই স্তরে অর্থনৈতিক স্থবিরতা চলে আসবে। এখন আসে আমাদের রিকার্ডোর যে ক্রিটিসিজম গুলো আছে, সেই ক্রিটিসিজম গুলো দেখি। যে রিকার্ডোর তত্ত্ব অনুযায়ী মূলধন সঞ্চয় এবং মাথাপিছু প্রকৃত আয় বৃদ্ধি বাধাগ্রস্ত হবে। এই ধারণা, এই যে ধারণা, মৌলিক ধারণা অনুমানকে ভিত্তি করে রচিত হলে বাস্তবে এর ভিন্ন রূপ ঘটে। রিকার্ডো প্রথমত রিকার্ডো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি যেটা রয়েছে, প্রতিরোধ হিসেবে যে কৌশলগত উন্নয়ন ঘটতে পারে তা ভাবেন নাই। দ্বিতীয়ত প্রভূত পরিমাণে নতুন যন্ত্রের আবিষ্কার প্রচলনের ফলে ক্রমহ্রাসমান হারে মুনাফার হার এবং ক্রমবর্ধমান হারে খাজনা সম্পর্কে তার যে ভবিষ্যৎবাণী, এটা ভুল প্রমাণিত হয়। তৃতীয়ত পশ্চিমা দেশগুলোতে জনসংখ্যা বাড়া সম্পর্কে ম্যালথাসের বক্তব্য প্রমাণিত হয় নাই। আর এই তত্ত্বটিতে বাদ দিলে মজুরি কমান সব সময় জীবন ধারণের স্তরে থাকবে এমন কোনো কথা নেই। চতুর্থত অর্থনৈতিক উন্নয়নের গতি স্থিমিত হয়ে একেবারে থেমে যাওয়ার যে বক্তব্য রয়েছে, স্টেশনারি স্টেটে যাবে। এই দুটো উন্নয়নের উপর নির্ভরশীলতা পশ্চিমা দেশগুলো বাস্তব বলে প্রমাণিত হয় নাই। রিকার্ডো সমাজের চাহিদা উচ্চ স্তরে ধরে রাখার সমস্যা, পর্যাপ্ত পরিসরে যে আলোচনা করতে পারেন নাই। অনেকের মতে অনেকের অর্থনীতির সংকট ঘটে, অতিরিক্ত খরচা ব্যবসা এবং ব্যবসা বাণিজ্যের হঠাৎ পরিবর্তন হতে পারে। তারপর ষষ্ঠত রিকার্ডো যে অর্থনৈতিক পরিকল্পনা করেছেন তা আধুনিক পৃথিবীর অনেক উন্নত দেশে নাই। সপ্তমত রিকার্ডো একটি অনবরত গতিশীল অর্থনীতির কথা বলেছেন যা দেশে সবসময় পরিলক্ষিত হয় না। খাজনার যে ধারণা রিকার্ডো ব্যবহার করে তা ত্রুটিপূর্ণ। নবমত ক্রমহ্রাসমান হারে হবে উন্নয়ন, ক্রমহ্রাসমান আধুনিক কলা কৌশল থেকে এই তথ্য সঠিক নয়। সবশেষে বলা যায় যে রিকার্ডোর সুদের হার বিবেচনা করে নাই, অথচ সঞ্চয়, মূলধন গঠন, বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে সুদের হার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যাই হোক, 1 মিনিটের অনেক কম সময় রয়েছে, তো আপনাদের